চাঁদাবাজি করছে, তারপর দল থেকে বহিষ্কার করতেছে। আজকে এমপি হইতে চায় কেন? শুধু টাকার জন্য। এমপি আজকে দেখেন এই যে বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড়া করানো চাচ্ছে, বিএনপি শুধু ইলেকশন চায়। আওয়ামী লীগ যে অ্যাপার্টমেন্ট কিনছে সেটা দেখে এখন কি আপনারা অনেকে হচ্ছে, এটা আপনি অস্বীকার করতে পারেন, আমরা করতেছি। তো এর আগে হয়েছিল কিভাবে জামাতের সাথে? নির্বাচনের জোট হয়েছে, যে হাসিনাকে আদর্শ ছিল না, কোন লক্ষ্য ছিল ক্ষমতায় যাব। এই প্রায় 60 লাখ লোক আসামি, এগুলি কেমনে হয়েছে? আমাদেরকে কি আওয়ামী লীগ ভালোবাসে এগুলি দিছে? ভালোবাসে না তো আওয়ামী লীগ আপনাকে দমনের লেগে মামলা যেমন দমনে তো একটা ফ্যাসিস্ট সরকার, একটা ফ্যাসিস্ট সরকার, একটা গণতান্ত্রিক, আজকে শুনেন এবং আপনাদের মামলা করছেন, কেউ গ্রেফতার করতে পারতেছেন না। আপনাদের মতো যারা কিন্তু আপনি মাঠে নামছেন, গ্রেফতার কেন করেন না? আবু হানিফ রাজাকে আপনি এই বিষয়ে একটু কথা বলেন, তারপরে আমি একটু ভিন্ন বিষয়ে প্রসঙ্গে যাই। এই যে কথাটি বলছে, না একটা ন্যারেটিভ, বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ, যে কথাটা উনি বললো যে দেখেন ঘুষের প্রবণতা কেমনে হয়, একটা সিম্পল লজিক। পাশাপাশি 4টে ফ্ল্যাট আছে, মানে অ্যাপার্টমেন্ট, 4টে দরজা এক জায়গায়, এর ভিতরে 2 জন আছে একই অফিসে চাকরি করে। একজনের পোলাপানে দেখে যে ওই ঘরে যে রাজকীয় জীবন, তার বাপের ঘরে এটা নাই। বলে যে বাবা তোমার একই চাকরি করো, একই অফিসে, মানে একই মন্ত্রণালয়ে, স্ট্যাটাস সেম, তার অবস্থা এরকম কেন, তোমার অবস্থা এরকম কেন? এই প্রভোগ করতে করতে সে ডিপ্রাইভ হইতে হইতে সে তার আইডিওলজি বিকায় দিয়া একসময় ঘুষ খাওয়া শুরু করছে, কারণ পাশের লোকটার এই অবস্থা। এখন ওনার বক্তব্যে মনে হইতেছে আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর যাচ্ছে তাইভাবে রাজত্ব করছে, লুট করছে, এবং সেইটা দেখে তাদের লোকজনের ভিতরে আমাদের মানসিক সামগ্রিকভাবে এই দুষ্ট লোক যাদেরকে আপনি বলেন, তাদের মধ্যে আলাদা একটা সাইকোলজি তৈরি হয়েছে। মোশাররফ সাহেবের হয় নাই, আমি লিখে দিতে পারি, কারণ ওনার সাথে বহু টকশো আমি করছি, ওনার বাড়ি যে আমার দেখা লাগবে না। কিন্তু ওনার বক্তব্য ওনাদের আর কত। সুতরাং যেখানে আওয়ামী লীগের লোকজন অ্যাপার্টমেন্ট করছে, এখন তাদের কিছু লোকজন করতেছে, করো বাবা, অসুবিধা নাই। কারণ বাংলাদেশে আমি আমার দেখা 2টা বড় দল, পরীক্ষিত বড় দলের যারা আছে, রাস্তায় যদি মিছিল করে 150 লাইন হয়, তার প্রথম 20টা লাইনে 5 কুড়ি 100 বা 8 12 96 জন লোক বা 10 12 120 জন লোক, তারপরে এগুলো ভোটারও না, কিচ্ছু না, এটা গয়রহ। পরে যখন আবার আরেক দল ক্ষমতা আসে, ওই গয়রহগুলো ওর সাথে অ্যাড হয়। এই যে সামনের লোকগুলা, তার ভিতরে 8.85% বেকার, বাংলা পলিটিক্যাল। হাউ দে সার্ভাইভ? কিভাবে সার্ভাইভ করে? যদি বলেন আপনি কোথায়, আমরা দেখি না যে লোকটা রাজনীতি করতে, আমি দেখি না, অফকোর্স আমি দেখি। সার্ভাইভ করে কিভাবে? আপনার সার্ভাইভালের ওয়ে যদি এই রাজনীতি হয়, সেই রাজনীতি আমরা চাই না এই দেশে। আর আপনি কাজ করবেন, আপনি চাকরি করবেন, মুদি দোকানদারি করেন, চাকরি তাই করেন, আপনি রাজনীতি করবেন ওইভাবে। আজকে এমপি হইতে চায় কেন? শুধু টাকার জন্য। এমপি আপনার ইয়ের সাথে কথা বলে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডাইকে এই নিয়ে বিল দেন না কেন? এটা কি তার কাজ? তার কাজ আইন প্রণয়ন করা। যদি আপনার টাকা ইনকাম করতে হয়, উপজেলা চেয়ারম্যান হন। আপনি মতো লোক জাস্ট অযোগ্য এমপি হওয়ার জন্য। আপনি তো এমপির মর্যাদাই বুঝেন না। না, কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু আজকে হয় নাই, যেটি এবিএম মোশাররফ হোসেন বলেছে। এই ধারাবাহিকতা তো বিএনপিকে টানতে হচ্ছে। আমি তো না করতেছি না, আমার কথা হলো যে আমরা আপনাদের ভিতর থেকে এটা একটা পরিবর্তন দেখতে চাই। যে না না না, রাজা কবি যেটা বলছে, এই পরিবর্তনের জন্যই আপনি বিএনপি রাষ্ট্রমেলা যদি আপনি দেখেন, আমি সেটাই একটা পরিবর্তন তার সিস্টেমের ব্যাপার। না না না, আপনি সিস্টেম ইন্ট্রোডিউস না করতে পারলে পরিবর্তন হবে না। বলতেছি এই পরিবর্তনের কিছু সিম্পটম লাগবে। আমি একটু বলি, আমি বলে শেষ করে ভুলে দেবো, বলি আপনি নির্বাচন চাইতেছে বিএনপি বা যারা গণতান্ত্রিক দল, তারা চাইবে, কোনো অপরাধ না নির্বাচন চাওয়া। কিন্তু আপনাকে নির্বাচনটা কে দিবে? আওয়ামী লীগের সময় যারা ভোট দিছে ডিসিএসপি, তারাই তো আছে এখনো, সেই লোকগুলোই তো আছে। সেই লোকগুলোর উপরে তখন আপনার আস্থা ছিল না, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। এখন আস্থা কেন? এখন যে সরকারে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, না না না, আগে সরকার কারা ছিল? একটা জুলুমবাজ সরকার ছিল। আমি বলতেছি জুলুমবাজ সরকার তো। কিন্তু এই যে যারা এখন আছে প্রশাসনে, তারা ভাবতেছে কি? তারা ভাবতেছে যদি কালকে তারা ক্ষমতায় যায়, সুতরাং প্রশাসন কিন্তু তাদেরকে কিছু কেয়ার করে, গল্প যতই করুক। কেন কেয়ার করে? কে জানে বাবা কে কখন মেয়র হয়ে আসে, কারণ এ তো একটা টেম্পোরারি সরকার, সুতরাং একজন কেয়ার করতেছে। এখন আমার প্রশ্নটা শেখায় না, আমার প্রশ্ন হচ্ছে যে এখানে নির্বাচন হইলে কারা ক্ষমতায় যাবে আমরা জানি আপাতত, এটা নিয়ে কোনো তর্ক নাই, মোটামুটি তর্ক নাই। কেন? যে তারা জানে তাদের এত পরিমাণ বড় তারা, সুতরাং এটা ক্ষয় হয়ে আস্তে আস্তে ফেব্রুয়ারি পর্যন্ত গেলেও বিজয় লাভ করবে। কিন্তু বাটে পড়বে কারা? যারা সংস্কার চাইতেছে, সংস্কার বিচার তারপরে নির্বাচন, তারা বাটে পড়বে। কেন? তাদেরকে এরা একসেপ্ট করে নাই, আমরা দেখতেছি।
গত দীর্ঘদিন ধরে, যেহেতু তারা একসেপ্ট করে নাই আর তাদের সমস্ত অ্যাক্টিভিটিস দেয় পিছনের যে পুরনো সিস্টেম তার বিরুদ্ধে, সুতরাং তারা বাটে পড়বে। এখন তারা কি চায়, যদি সংস্কার আর বিচার হয় তাহলে একটা নজির তৈরি হলো কি, যে না রে ভাই পরিণতি হয়, পরিণতি হইলে তারপরে নির্বাচন হলেও তারা পাশ করবে, কিন্তু ওরা তখন হাফ সাইডে বাজবে যে না যেহেতু বিচার হয়েছে তখন তারা সেফ থাকবে। না, বিচারের কথাও বিএনপি বলছে, সংস্কারের না, আমি কথা একটা বলছে। কথা বলছি, আচ্ছা, আমি একটু 30 সেকেন্ড শুনে আমি একটু বিরতি যাব। 30 সেকেন্ড শুনুন, রাজ্জাকি ভাই এই পরিবর্তন কি তার চোখে দেখছেন না সে? এই যেমন তাদের মধ্যে তাদের যে বিচার অঙ্গনে আগে ছিল যে কোনো অ্যাডভোকেটের, সে তো অ্যাডভোকেট, 10 বছর যদি আপনি হাইকোর্টে প্র্যাকটিস করেন আপনি বিচারপতি হতে পারবেন। এই তো কোয়ালিটি। 12 বছর 10 বছর 10 বছর হ্যাঁ, বলেন। এইটা কোয়ালিটি। এখন আপনারা এই যে বিচারক নিয়োগের কিছু নীতিমালা পরিবর্তন করেছেন না, যে কোনো লোককে এখন বিচারপতি হওয়ার সেই যোগ্যতাটাকে আগে যেভাবে পেরেছে, এইটাই তো একটা পরিবর্তন, এইটাই তো একটা সংস্কার। এক, আপনি দেখেন আগে কি ছিল, আপনি এই যে দেখেন নুরুল হুদা সাহেব অথবা কাজী আবুল সাহেব যে আজকে গ্রেপ্তার হলেন, কেন হলেন? এবং তাদের বক্তব্য যদি আপনি কোর্টে আপনাদের সামনে যে বক্তব্যগুলো দিয়েছে তারা কিন্তু দোষ স্বীকার করে নিয়েছে, কিন্তু তারা যদি মনে করতো যে না এই অপকর্ম করার কারণে আমার একসময় শাস্তি হতে পারে, যার জন্য আমরা কি বলেছি, আমরা কি বলেছি যে আপনি যে আইনগুলি আছে আইনের পাশাপাশি আপনি যদি এই আইন পালনে ব্যর্থ হন তাহলে প্রতিকার কি, সেই ব্যবস্থা এখানে ইন্ট্রোডিউস করতে হবে। নিশ্চয়ই। এবিএম মোশাররফ হোসেন, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। এই দ্বিতীয় পর্বে যদি আপনার কোনো কথা থাকে ও বিষয়ে নিশ্চয়ই আপনি বলবেন। তার সাথে আমি একটু একটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার কথা জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। বলেছেন ইউএনবির সাথে একটা সাক্ষাৎকারে উনি বলেছেন এই আহ্বান প্রত্যাখ্যান করেছে এনসিপির আহ্বায়ক। কয়েকটি সিটের কাছে এনসিপি বিক্রি হবে না বলে জানিয়েছেন তিনি। এনসিপির সঙ্গে কেন জোট করতে চায় বিএনপি? না, আসলে এখানে দেখেন বিএনপির ইতিমধ্যে এই আন্দোলন সংগ্রামে বিএনপির কিন্তু নেতৃত্বাধীন একটি জোট আছে, 20 দলীয় জোট। মানে কাগজে কলমে আছে আর খাতায় খাতায় আছে, আর কোথাও নাই। এটা হলো কি আমরা যুগপৎ আন্দোলন, মানে যার অবস্থান থেকে একই কর্মসূচি পালন করা হয়। এটা আপনার নিশ্চয়ই আপনি যখন স্টুডেন্ট ছিলেন এরশাদ আমলে ছিল যুগপৎ আন্দোলন, সে সময় ছিল, কিন্তু এখন গত 15 বছরে আপনাদের অস্তিত্ব কম পাইছি, আর তার তো কোনো ওষুধ খাওয়ার লোক ছিল না। এখন যে জিনিসটি হচ্ছে যে আগামী দিনে আমরা গণতন্ত্রটাকে একটা প্রতিষ্ঠানিক রূপ দিতে চাই। এই কারণে যারা এই গণতান্ত্রিক আন্দোলনের সাথে সংযুক্ত হতে চায় তাদের সাথে বিএনপি বলেছে রাজনীতির ক্ষেত্রে আমাদের কোনো বিরোধ নাই। আপনি দেখেন এই জাতীয় ঐক্যমত সরকার যেখানে গঠিত হয়েছে সেখানে বিএনপি আগামী দিনে কিভাবে বাংলাদেশটাকে আমরা নতুনভাবে গড়ে তুলতে পারি তার জন্য কোনো সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা দিয়েছে, এবং আজকেও আমরা দেখলাম একটা বিষয় ঐক্যমত হয়েছে যে এমার্জেন্সি কিভাবে জারি হবে। আগে ছিল রাষ্ট্রপতি এটা জারি করতেন, এখন বলা হচ্ছে না পার্লামেন্টের অনুমোদন লাগবে এবং সেখানে বিরোধী দলের নেতা উপস্থিত থাকতে হবে। মানে এগুলি কিন্তু একটা ডেভেলপমেন্ট। তারপর আপনি দেখবেন এই যে এখন একটা আন্দোলন, এখন একটা আলোচনা চলছে যে তত্ত্বাবধায়ক সরকার অলরেডি সবাই মেনে নিয়েছে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই, কিন্তু কি প্রক্রিয়ায় চিফ হবে এগুলি আমরা মনে করি এটা গণতন্ত্রের জন্য খুব ইতিবাচক একটি দিক। কিন্তু এই প্রক্রিয়ার সাথে যারা অংশগ্রহণ করতে চাইবে তাদেরকে আমরা বলেছি আলোচনা আমাদের জন্য দরজা খোলা আছে, কারণ আগামী দিনে আমরা মনে করি বাংলাদেশের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলিতে রাজনৈতিক দলগুলির মধ্যে যত ঐক্য প্রতিষ্ঠা করা যাবে ততই আমরা মনে করি আগামী দিনটা আমাদের জন্য সহজতর হবে। কারণ আপনি দেখেন আমাদের এখানে বেকারত্ব, দারিদ্রতা, জিওপলিটিক্যাল একটা চ্যালেঞ্জ আছে সবচেয়ে মারাত্মক, এইটা অনেকে বুঝতে চায় না। কিন্তু আজকে একটা আপনারা দেখেন প্রতিবেশী একটা দেশ বাংলাদেশের এই পরিবর্তনটাকে কোনোভাবে কিন্তু মেনে নিতে পারছে না। সামগ্রিক দেশের মধ্যে জামাতের জন্য এখন দরজা বন্ধ কেন আপনাদের? না, জামাতের মধ্যে জামাত এমন কিছু জামাত ধরেন জামাতের সাথে আমাদের একসময় আদর্শগত না, একটা নির্বাচনী জোট ছিল। মানে কি ক্ষমতায় যাওয়ার জন্য যা করা দরকার তাই করছেন না? আপনি তখন গণতন্ত্র আপনি দেখেন আপনি একটা মানে দস্যুকে যদি সরানোর জন্য অনেক সময় কিন্তু অনেক কিছু এক হতে হয়। তো এখন কি জামাত দস্যুকে সরাবেন এনসিপির সাথে? না, আমরা এখন মনে করি আমাদের আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তিটা আমাদের সামনে নেই। সুতরাং আমরা মনে করি ন্যূনতম যাদের সাথে আমাদের ঐক্যমত সম্ভব আদর্শিকগতভাবে। এর আগে হয়েছিল কিভাবে জামাতের সাথে? নির্বাচনের জোট হয়েছে, হাসিনাকে আদর্শ ছিল না, লক্ষ্য ছিল ক্ষমতায় যাব। একটা ফেসিস্টকে সরাতে হলে তো আপনাকে সকল ছোট বড় শক্তিকে এক জায়গায় আনতে হবে, কিন্তু আমার সামনে তো ফেসিস্ট সরকারটা এখন নাই। বরং আমার এখন দেশ পুনর্গঠন আমি কিভাবে করব, প্রতিষ্ঠানিকগুলো যেগুলি ধ্বংস করে ফেলেছে কিভাবে সেগুলোকে আমি রিপেয়ার করবো, আমার সেই প্রশ্ন। সেখানে জামাতকে নিলে সমস্যা কোথায়? জামাতের এখানে কিছু কিছু ভূমিকা আপনি যে দেখেন এখনো তারা মহান মুক্তিযুদ্ধকে স্বীকার করে না,
এখনো তারা 71 নিয়ে কোথায় প্রশ্ন অস্বীকার করবে। করছে কোথায়? করে। আমার না তো করে। না, আমরা এমন কিন্তু কোনো- আজকে বলা হচ্ছে যে 71 এর ব্যাপারে তারা দুঃখ ভুল স্বীকার করুক, তারা কিন্তু করছে না। না, তারা তো করেছে 1947 সাল থেকে এই পর্যন্ত যত এবং আপনি একটা জিনিস এই কথা দেখবেন, তো একটা জিনিস ডাক্তার দেখবেন, শফিকুর বাংলাদেশের রহমান এই যত কথাটা পরিবর্তন বলেছে। হয়েছে হ্যাঁ। সেই 47 সালে জামাত ইসলামী কিন্তু পাকিস্তান চায়নি। না, সেই আলোচনা না, থাকুক, কিন্তু সেই আপনারা তো আলোচনা যে জুলাই যে জুলাই চার্টার যেটা, সেটাও তো আপনার সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন না। আমরা চাই কোথায় আপনারা বলছেন এটা আর্কাইভে থাকবে, এটা একটা দলিল হবে, সেইভাবে থাকবে, কিন্তু সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। হ্যাঁ। সেই জায়গাটা আপনাদের না, দ্বিমত আছে। সংবিধানে আপনি অথচ এই দেশের সমস্ত লোক, আমি দলবিহীন জনগণ অ্যাটলিস্ট আমি গ্যারান্টি দিতে পারি যে এই জনগণগুলো দলের সাথে সম্পৃক্ত না, এদের প্রত্যেকে এটা চাচ্ছে। কি চাচ্ছে আপনি? যে এই জুলাই সনদ, কি চাচ্ছে জুলাই সালে কি চাচ্ছে? এটা ওইটা জুলাই সংবিধানের তাদের এই ভিতরে হবে। অবদানকে, হ্যাঁ। না তাদের এই অবদানকে কোন রাজনৈতিক দল অস্বীকার করে না। অস্বীকার না, করে না, এক আমি জিনিস। কি বলি, আমাকে আর এখন documentary তাকে না, না, রাখা আরেক জিনিস। এর সাথে যদি আপনি বলেন আমার সংবিধান নতুন করে লিখতে হবে, না, 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 আপনি না, যদি না, বলেন নতুন- আমার রাষ্ট্রীয় মূলনীতি নতুন- চেঞ্জ করে নতুন দিতে হবে, লেখার দরকার। আপনি যদি বলেন আমার সেকেন্ড রিপাবলিক করতে হবে, আপনি যদি বলেন আমার গণপরিষদ করতে হবে, আচ্ছা, আমি তো সেটা এবার মেনে আসেন, নেওয়ার মতো এবার আসেন। অবস্থা নেই। একটু শুনি, একটু আপনার একটু হিসাব শুনি। করতে হবে। আমি বলি, জুলাই গণ অভ্যুত্থানের আপনার হিসাব অবদানকে তো করতে আমরা হবে। স্বীকৃতি দিতে রাজি আছি। দেখেন 1971, এই 1971 কি পাইছি আমরা? একটা ভূখণ্ড পাইছি, একটা স্বাধীন ভূখণ্ড আমরা স্বাধীন করছি। সেই ভূখণ্ডটাকে কেউ কেউ মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার পক্ষের চেতনা, এই দোহাই দিয়া পুরাটা জায়গা তাদের পৈতৃক সম্পত্তি মনে কইরা অকুপাই করে রাখছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। সর্বশেষ টানা 16 বছর স্বৈরাচারী কায়দায় দখল করছে, 18 কোটি লোকরে বঞ্চিত করে, এবং সেই দখলদারকে উচ্ছেদ করছে এই জুলাই আন্দোলন। তো আপনার যে ভূখণ্ডটাকে 18 কোটি লোকের বঞ্চিত কইরা যারা অকুপাই করে রাখছিল একটা পরিবারের দোহাই দিয়া, এবং তাদের কাছে মুক্তিযোদ্ধার চেতনাটা ছিল একটা ক্যাশ করা, এটা পুঁজি বানাইছে। মুক্তিযোদ্ধারে আদর্শে বিশ্বাসী ছিল না ওই দল, যারা বিশ্বাসী থাকে তাদের বক্তব্য এরকম হয় না, তাদের ক্যারেক্টার এরকম হয় না। তাকে স্মরণ হয়েছে, দখলদার স্মরণ হয়েছে। সেই দখলদার স্মরণের ক্ষেত্রে জুলাইয়ে ছাত্র হত্যা হয়েছে, আহত নিহত হয়েছে। আপনারাও দাবি করেন আপনারা এটার ভিতরে ছিলেন, এবং আপনাদের 427 জন লোক মারা গেছে। তো আপনার 427 জন লোক যদি জুলাই আন্দোলনে মারা যায় থাকে, সেই রক্ত আপনারা কিভাবে ভোলেন? আমরা ভুলতে তো চাই না। সেটা সেটা কেন সংযুক্ত হবে না? কেন না, কে সেটা বলছে সংযুক্ত হবে না? সংবিধানে আমরা ঢুকতে হবে। বলেছি 71 এর পর এই পদ্ধতি। মোশাররফ ভাই, আপনারা যেটা বলেছেন সেটা হলো জুলাই সনদটা আপনি চেয়েছেন, কিন্তু এটি সংবিধানে insert করতে চান। অন্তর্ভুক্ত করতে আপনারা নারাজ। আপনারা এইটা চান না কেন? না, এইটা হলো ধরেন আমার কথা হলো জুলাই এই গণ আন্দোলনটাকে এটাকে কেউ কিন্তু অস্বীকার করছে না, কেউ স্বীকৃতি দিতে চাচ্ছে, অস্বীকার, কিন্তু সেটা তো ঠিক সংকটটা আছে। তৈরি হচ্ছে অন্য জায়গায়। আপনি ওই জায়গাটা আমরা যাচ্ছেন না। যখন বলা হচ্ছে আমার নতুন করে সংবিধান লিখতে হবে, আমার রাষ্ট্রের মূলনীতি পরিবর্তন করে দিতে হবে, কেন? সেটা এই পরে আসেন আলোচনা না, আপনি না, এইটা অবশ্যই, insert করেন না। মূল না, সংকটটা না, এখানেই না, তৈরি না, হচ্ছে। না। জুলাই সনদকে সংবিধানে আপনি অন্তর্ভুক্ত সিম্পল বলেন, করতে আপনি না, আমি চাচ্ছেন বলি, না। জুলাই সনদ বলতে আমরা যে জিনিসটা বুঝি, এদের স্বীকৃতি দেওয়া, এবং যদি কোনো দিন কোনো নেতিবাচক কোনো পরিস্থিতি তৈরি হয়, যাতে এই ঘটনা নিয়ে কোনো বিচারের সম্মুখীন করা না হয়। এইটাও ঘটনা। এইটা আপনি শুধু যাচ্ছেন এইটা কেন? না। ওইটা অবশ্যই আমরা এইটাই। দলমত নিয়ে এইটা। স্বীকৃতি দিব, আর আপনি এইটাই। যদি বলেন না, যে না, আপনাকে যদি না, আইনি তাদেরকে আপনি নিরাপত্তা না দেন, তাহলে ভবিষ্যৎ সংকট হতে পারে, সমস্যা হতে পারে। তো সেজন্য তো তারা এই সংস্কার বিচার চাইবেই। সে তার হিসাবটা তারটা সে দেখবে না যে আপনার যার সবাই জন্য বিচার আপনার আমরা কি 427 জন আপনার সব বাদ দিলেন। না, 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 ওই কোন যার ছাত্র জন্য আমরা হতে তো আমার বলছি দরকার আপনি নাই। ট্রাইব্যুনালের সংখ্যা না, না, বাড়ান। আপনাদের সেটা আপনি কেন বাড়াচ্ছেন না? এখানে কেন? আপনাদের 427 জন যে লোক মারা গেল সেইটা কি বলেন? ওই ছাত্র এনসিপি সব আমি বাদ দিলাম। হ্যাঁ। আপনি গত 427 জন লোক মারা গেছে, তাদেরকে যদি আমরা সংবিধানে ঢুকাই যে এই লোকগুলা মারা গেছিল আন্দোলনের সময়, সেখানেও কি আপনাদের এটা নিয়ে তো আমাদের আপত্তি নেই। না, আপত্তি আছে। না, আছে, নাই। আছে, আছে। আপনারা বলেছেন আপনি তো। জানেন, তারপরে বলেন আছে। এটা আছে। নিয়ে আমার জানা মতে, হ্যাঁ। আমার জানা মতে